এই গল্পটির লেখক পাঞ্চম প্রকাশ। আমি বলে দিয়েছি তো বলেই দিয়েছি, আপনি ওই প্রসাদে আর যাবেন না। নিজের দেওয়ানের মুখ থেকে আদেশ শুনে রণধীর প্রতাপ রেগে বলে, ভুলে যাবেন না, আপনি শুধুমাত্র একজন দেওয়ান আর আমি আমার বংশের একমাত্র বংশধর, তাই আমাকে আদেশ করা থেকে বিরত থাকলেই ভালো হবে। হ্যাঁ, অবশ্যই আমি ভুলিনি, আপনি আমার অন্নদাতা। কিন্তু আপনি বোঝার চেষ্টা করছেন না কেন? আপনার ওই প্রসাদের ছায়া থেকে দূরে থাকা উচিত। আপনি হয়তো জানেন না, কিন্তু ওই প্রসাদে বেড়ে ওঠা কালো ছায়া আপনার পুরো বংশকে নির্বংশ করে দিয়েছে। রণধীর ছোটবেলা থেকে বিদেশে বড় হয়েছে, তাই তার কাছে দেওয়ানের কথা মিথ্যা ও বানানো গল্প বলে মনে হচ্ছিল, আর তাই সে প্রাসাদে যাওয়ার জিদ ধরে বসে থাকে। এতে তার দেওয়ান প্রচন্ড রেগে বলে, আমার কথা শুনুন, আপনি যদি ওই প্রসাদে যান তাহলে কিন্তু আর জীবিত ফিরে আসতে পারবেন না। কি এমন আছে ওই প্রসাদে? প্রশম্পা ও প্রশম্পা, প্রসাদের ভিতরে কি হলো? 100 টাকা চুরি করেছিস, এখন তো জেলে যেতে হবে। জেলের ভিতরে রুটি খেতে হবে, জেলের পানি খেতে হবে। এটা তো সেই সময়ের ঘটনা যখন নীলাব্রতী গ্রামে শুধু প্রাসাদের হুকুম চলতো। এমনিতে তো পুরো দেশে গোলাম ছিল, কিন্তু এই গ্রাম তার মালিক রাঘুনাথ প্রতাপের জোরে স্বাধীন ছিল। সেই সন্ধ্যায় প্রাসাদের বেশ কোলাহল ছিল, কারণ অনেক মাস পরে রাঘুনাথ বিদেশ থেকে ফিরছিল। সেই সাথে গ্রামেও বেশ আলোচনা চলছিল, কারণ সে এমন একটা জিনিস আনতে চলেছিল যেটা দিয়ে সূর্যের আলো না দেখে সময়ের দিক নির্দেশনা জানা যাবে। স্টেশনে ট্রেন থামে, আর তার বাইরে ঘোড়ার গাড়ি প্রস্তুত ছিল। সেখান থেকে বের হওয়ার পর যখনই ঘোড়ার গাড়ি গ্রামে ঢুকে, তখন রাঘুনাথ ঘোড়ার গাড়ির ভেতর থেকে নিচে হাত বাইরে বের করে হাতের মুঠো খুলে দেয়। সেটা ছিল একটি ঘড়ি। রাঘুনাথ সেটাকে তার হাতে ঝুলাতে ঝুলাতে প্রাসাদ অব্দি নিয়ে আসে। গ্রামের লোকেদের একদল ওই গোল জিনিসটাকে দেখার জন্য ঘোড়ার গাড়ির পেছনে পেছনে প্রাসাদে আসে, কিন্তু তাদের ওই মহলের বাইরের গেটেই থামিয়ে দেয়া হয় আর ঘোষণা করে দেয়া হয়, কাল সকালের প্রথম প্রহরের পর ওই যন্ত্রটা আপনারা সবাই দেখতে পাবেন, যেটা সময় বদলে দেয়। প্রাসাদের লোকেরা সারা রাত ওই ঘড়িটাকে দেখতে থাকে, আর মালিক রাঘুনাথ তার বিশেষত্ব বলতে থাকে। তার পরের দিন সকালে প্রাসাদের বড় হলের মাঝে ঘড়ি রেখে দেয়া হয়, আর ওইটার দরজা বন্ধ করে দেয়া হয়, যেন পরে যারা আসবে তারা সেটা দেখতে পারে। তারপর যখন অনেকগুলো মানুষ একসাথে ঘড়ি দেখতে আসে, তখন ওই দরজা খুলে দেয়া হয়, কিন্তু সেখানে কোনো ঘড়ি ছিল না। এমন সময় সবাই দেখে একটি ছেলে ঘড়ি চুরি নিয়ে যাচ্ছে। পাহারাদাররাও ছেলেটাকে পালাতে দেখে তার পিছু করে। ছেলেটা বাগান অব্দি যায়। সবাই ওই ছেলেটার মার খাওয়া দেখে হাসছিল আর চিৎকার করছিল, 100 টাকার ঘড়ি চুরি করেছিস, এখন তো জেলে যেতে হবে, জেলের রুটি খেতে হবে, আর সেখানেই মরতে হবে। সেই সময় 100 টাকা এখন তার লাখ টাকার সমান ছিল। সেই সাথে ওই ঘড়িটাও বেশ ইউনিক ছিল। ওটাই ছিল ওই গ্রামের প্রথম ঘড়ি, যেটাকে একটি বাচ্চা চুরি করে। রাঘুনাথ ওই ছেলেটাকে বাঁচানোর জন্য এগিয়ে যেতেই প্রাসাদের মালকিন তার হাত টেনে তাকে থামিয়ে দেয় আর বলে, পুরো খানদানের নাম মাটির সাথে মিশে যাবে, তাই যা হচ্ছে তা হতে দিন। তার এই কথা শুনে রাঘুনাথ পেছনে সরে আসে আর নিজের চোখ বন্ধ করে ওই বাচ্চার ব্যথায় কাতরানোর আওয়াজ এড়িয়ে যায়, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জানোয়ার হয়ে যাওয়া লোকগুলো চিৎকার চেঁচামেচি থেমে না গেল। তারা যেতে হবে, জেলের রুটি খেতে হবে, আর সেখানেই মরতে হবে। একটা ঘড়ির জন্য? আরে আপনি তো সবই জানেন, আপনি কেন ওনাদের থামাননি? আমার কথা তো আপনি শোনেন না, আপনার বাবা কিভাবে শুনবে? আর এমনিতেও যতক্ষণে আমি সেখানে যাই ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এখন আপনি আমার কথা শুনুন। একদম না, যদি সে আজও সেখানে থেকে থাকে তাহলে এক্ষুনি ওই প্রসাদে যাব, তবে জিদের জন্য নয়, প্রায়শ্চিত্তের জন্য, কারণ আমি আপনাদের মতো নিষ্ঠুর নই। নিষ্ঠুর? রণধীর, তুমি আমার দয়ার জন্যই আজ এখানে দাঁড়িয়ে আছো, আর এখন তুমি আবার মৃত্যুর মুখে যেতে চাইছো? হ্যাঁ, যেতে চাইছি, কিন্তু আপনি আটকাবেন না। আর এ কথা বলে রণধীর তার দেওয়ানের বাড়ির গণ্ডি পেরিয়ে প্রাসাদের দিকে এগিয়ে যায়। আকাশে বজ্রপাত হচ্ছিল আর হালকা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। দিয়ানও তার পিছনে পিছনে তাকে আটকাতে এসেছিল,
কিন্তু ততক্ষণে রণধীর অনেকটা এগিয়ে গিয়েছিল, আর এটা এখন দেওয়ানও বুঝতে পেরে গিয়েছিল যে তাকে কোনোভাবেই থামানো যাবে না। তাই সে তার হাত জোর করে প্রাসাদের দিকে তাকিয়ে থাকে আর বলে, শম্পা, মাফ করে দিও ওকে, ওর কোনো দোষ নেই। অন্যদিকে রণধীর প্রাসাদে পৌঁছে গিয়েছিল, কিন্তু এখন প্রাসাদ আর প্রাসাদ ছিল না, এখন ওটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল। সেটার দরজা খুলে সে ভেতরে চলে যায়। তখনই বাইরে জোরে বজ্রপাত হয়। প্রাসাদের ভেতরে সবকিছু ছড়িয়ে ছিটিয়েছিল। ঘন অন্ধকারে কালো হয়ে যাওয়া মোমবাতিগুলো একা একাই জ্বলে উঠেছিল। আর আরেকটি দরজার বাইরে থেকে কিছু বাচ্চার হাসির আওয়াজ ভেসে আসে। রণধীর যখন সেখানে যায় তখন বাগানের অন্যদিকে সে তার ছোটবেলা দেখতে পায়, যেটা তাকে সেই দিনের কথা মনে করিয়ে দেয় যখন প্রাসাদে ঘুরে এসেছিল তখন সব। এতে রণধীর বুঝতে পেরে যায় ছোটবেলায় যে ওই ঘড়ি চুরি করেছিল সে আর কেউ নয়, সে নিজেই ছিল। আর যখন এই কথাটা তার বাবা জানতে পারে তখন সে ওই বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু রণধীরের মা তাকে থামিয়ে দেয়। সে বলতে থাকে, সাধারণ একটি বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে তারা নিজেদের ছেলেকে চোর বানিয়ে দেবে, তাও আবার পুরো গ্রামের সামনে। এতে তাদের প্রতি মানুষের বিশ্বাস কমে যাবে। আর এসব চিন্তা করার পর রাঘু গেড়ে বসে, কিন্তু দেওয়ান তাকে কিছু বলার মতো অবস্থায় ছিল না। তাই সে তার মালিককে উঠিয়ে শুধু এইটুকুই বলে, যদিও আজ আমার ছেলে না হতো তাহলে হয়তো আমিও আপনাকে সেই পরামর্শই দিতাম যা মালকিন দিয়েছে। আমি কোনো প্রতিশোধ নিতে চাই না, কিন্তু আমার কাছে ক্ষমা আশা করবেন না। এ কথা বলে দেওয়ান ওই প্রাসাদ ছেড়ে দেয়। কিন্তু ওই সন্ধ্যার পর থেকে প্রাসাদের সব কিছু বদলে যেতে শুরু করে, আর তার উপর মৃত্যুর কালো মেঘ ঘনিয়ে আসে। রাত হতেই মহলের চারদিক দিয়ে একটি আওয়াজই ভেসে আসে, প্রশম্পা, ও প্রশম্পা, প্রসাদের ভিতরে কি হলো? 100 টাকা চুরি করেছিস, এখন তো জেলে যেতে হবে। জেলের ভিতরে রুটি খেতে হবে, জেলের পানি খেতে হবে। কিন্তু কেউ বুঝতে পারছিল না এই আওয়াজ কোথা থেকে আসছে। এমনকি সেখানে আর কোনো চাকরও থাকে না। প্রতিদিন রাতে এই একটি আওয়াজ শুনতে শুনতে রাঘু দেওয়ান বলে, আমি ছোট মালিককে নিয়ে চলে যাচ্ছি, কথা দিচ্ছি আমার বাচ্চার মতো ওকে মরতে দেব না, কিন্তু আপনি এই মহল থেকে কোথাও যেতে পারবেন না। এই কথা বলে দেওয়ান রণধীরকে কোলে তুলে নিয়ে তান্ত্রিকের সাথে বাইরে চলে যায়। সে যেতেই একা একা প্রাসাদের দরজা বন্ধ হয়ে যায়, আর একটি বিকট আওয়াজে পুরো প্রাসাদ ভেসে ওঠে। রণবীর চিৎকার করতে করতে তার চোখ খুলে। সে নিজেই প্রাসাদের সেই কক্ষে আছে যে কক্ষ থেকে সে ঘড়ি চুরি করেছিল। হঠাৎ করে আবার একটি আওয়াজ ভেসে আসে। সেটা ভয়ানক নয়, সেটা ছিল ছোটবেলার সেই আওয়াজ যেটা তার খুব ভালো লাগতো, প্রশম্পার আওয়াজ। প্রশম্পা, ও প্রশম্পা, আজ বাজারে কি হলো? চুরি করে তুমি কাঠ আনলে, ধরা পড়লে। ভেসে উঠে আবার সে আওয়াজ শোনা যায়, বুক কেঁপে ওঠার মতো আওয়াজ। 100 টাকা চুরি করেছিস, এখন তো জেলে যেতে হবে। জেলের রুটি খেতে হবে, জেলের পানি খেতে হবে, আর সেখানেই মরতে হবে। রণধীর বাবা, ওঠো, সকাল হয়ে গিয়েছে। বাবা কতবার বলবো, রণধীর না, ওর ভিতরে আমিই আছি, আপনার পঙ্কজ। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।